এশিয়া কাপ আর্চারিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে স্বর্ণজয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু বাংলাদেশের। 4 এপ্রিল থেকে হবে স্কিল ট্রেনিং। ফিল্ডিংয়ে বিশেষ গুরুত্ব জেমস প্যামেন্টের। মোস্তাফিজের প্রথম ম্যাচেই মুগ্ধ পিএসএল। কাটার মাস্টারের কাছ থেকে পাকিস্তানি পেসারদের শিক্ষা নেয়ার পরামর্শ কিংবদন্তি রামিজ রাজার। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে ভারত বাধা। গেল আসরের প্রতিশোধ নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্য। লিওনেল মেসির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা। সিদ্ধান্ত এলএম10-এর ওপরে ছেড়ে দিলেন স্ক্যালোনি। ভোরে প্রীতি ম্যাচে প্রতিপক্ষ মৌরিতানিয়া। এশিয়া কাপ আর্চারিতে বাজিমাত বাংলাদেশের। কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করেছে লাল সবুজের প্রতিনিধিরা। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এনে দিতে পেরে খুশি আর্চাররা। আর শিষ্যদের পারফরমেন্সে মুগ্ধ কোচ। স্বর্ণজয়ী কম্পাউন্ড পুরুষ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই বিজয়ে অলিম্পিক পদকের স্বপ্ন আরও বড় হয়েছে। ফুটবলে প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে একেবারে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। হেরেছে 3-0 গোলে। তবে একদিন পরই মধুর প্রতিশোধ নিল লাল সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ডের ব্যাংককে ভিয়েতনামিজদের স্বপ্ন ভেঙে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ 1-এ ভিয়েতনামিজদের স্বপ্ন ভেঙে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ 1-এ স্বর্ণ জিতে নিয়েছে বাংলাদেশি আর্চাররা। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবারের এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ থেকে 10 জন আর্চার অংশ নেন। রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল অবশ্য সাফল্য এনে দিতে পারেনি। 2 ইভেন্টেই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে বাংলাদেশ। কিন্তু কম্পাউন্ড মেন্স টিম করেছে বাজিমাত। হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবের কম্পাউন্ড টিমের সঙ্গে পেরে ওঠেনি ভিয়েতনামিজ আর্চাররা। গোল্ড জিতে উচ্ছ্বসিত তীর ধনুকের সেনানীরা। স্বর্ণপদক অর্জনের অনুভূতিটা আসলে অসাধারণ। ম্যাচের যেহেতু আমি প্রথমে শুট করি, সেহেতু স্টার্টিং পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি সবসময় চেষ্টা করেছি যেন শুরুটা আমি ভালো করে দিয়ে আসি, কেননা শুরুটা যদি ভালো হয় পরবর্তীতে আমার টিমমেট যারা আছে তারা অনেক আত্মবিশ্বাস পাবে। তো আমি সবসময় চেষ্টা করেছি শুরুটা অনেক ভালোভাবে শুরু করার জন্য এবং সম্পূর্ণ খেলাটা অনেক ভালোভাবে শেষ করার জন্য। এখানে সবথেকে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিম বন্ডিং। আমরা 3 জন খেলেছি, আমাদের মধ্যে প্র্যাকটিস থেকে শুরু করে এবং অন্যান্য যে ম্যাচগুলো আমরা খেলেছি আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো ছিল এবং আমরা প্রত্যেককে ডিরেকশন দিয়েছি, যার যেটা প্রয়োজন সেটা অনুযায়ী আমরা কথা বলেছি, সমস্যা শেয়ার করেছি এবং যার যে সমস্যা সেগুলো আমরা নিজেরা সলভ করার চেষ্টা করেছি। এবং এছাড়াও আমরা যে প্র্যাকটিসের সময় সর্বোচ্চ স্কোর করার চেষ্টা করেছি। বিশেষ করে একজন আর্চার 8টা করে তীর মারে, আমরা চেষ্টা করেছি আমরা 8টাতে 80-তে 80 মারার চেষ্টা করবো। সে টার্গেটে আমরা মাঠে নামছি। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে 231-225 পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। শিষ্যদের পারফরমেন্সে মুগ্ধ কোচ। আমি খুবই খুশি। ফাইনালে শুরু থেকেই ভালো খেলেছে ছেলেরা। ভিয়েতনামকে কোনো সুযোগ দেয়নি। দলের মাঝে বোঝাপড়া খুব ভালো। এমন টিমওয়ার্ক দেখে আমি সত্যি উচ্ছ্বসিত। স্বর্ণজয়ী কম্পাউন্ড পুরুষ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই বিজয় তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার। অলিম্পিক সহ অন্যান্য আন্তর্জাতিক গেমসে পদক জয়ের স্বপ্ন আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রোববার দেশে ফিরবেন আর্চাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবারে ক্রিকেট। নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু করলো বাংলাদেশ। প্রথম দিনে ফিটনেস টেস্টের পর ফিল্ডিংয়ে গুরুত্ব দিয়েছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। ক্রিকেটারদের সঙ্গে সময় দেন হেড কোচ ফিল সিমন্সও। 4 এপ্রিল শুরু হবে স্কিল ক্যাম্প। মেহেদী হাসান মিরাজ ও পিএসএলে থাকা ক্রিকেটাররা ছাড়া ক্যাম্পে যোগ দিয়েছেন বাকিরা। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর খানিকটা অবসর পেয়েছেন ক্রিকেটাররা। ঈদের ছুটি কাটিয়ে আবারও শুরু ব্যস্ততা। সামনে আছে নিউজিল্যান্ড সিরিজ, তারপরই আবারও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। হাতে যথেষ্ট সময় থাকায় ক্রিকেটারদের ফিটনেস স্কিল নিয়ে কাজ করার দারুণ সুযোগ মিস করেনি টিম ম্যানেজমেন্ট। ঈদের ছুটি শেষে দেরি না করে হেড কোচ ফিল সিমন্স নেমে গেছেন শিষ্যদের নিয়ে। ঈদের ছুটিতে ক্রিকেটাররা বিশ্রামে থাকায় ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু ক্যাম্পের আনুষ্ঠানিকতা। রানিং সেশনে যোগ দেন টি-20 দলের ক্রিকেটাররা। এরপর একে একে ওয়ানডে ও টেস্ট দলের ক্রিকেটাররাও যোগ দিয়েছেন ক্যাম্পে। লম্বা সময় দেন রানিংয়ে, ফিটনেস উন্নয়নে কিছু কসরত করেন তারা। এরপর ক্রিকেটাররা মনোযোগ দেন ফিল্ডিং সেশনে। ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট কয়েক ভাগে ভাগ করে কাজ করেন শিষ্যদের নিয়ে। এদিন গ্রাউন্ড ফিল্ডিংয়ে বেশ গুরুত্ব দিয়েছেন কোচ। বেশ কিছু নতুন টেকনিক নিয়েও কাজ করেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিছুটা ঢিলে ঢালা ফিল্ডিং দেখা গেছে বাংলাদেশের, সে কারণেই গ্রাউন্ড ফিল্ডিংয়ে কাজ করেছেন। টি-20তে কিভাবে রান বাঁচানো কিংবা রান আউট করা যায় সেই স্কিল তৈরিতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর কাজ করেন লং ক্যাচিং নিয়ে। টাইগাররা সম্প্রতি দারুণ কিছু ক্যাচ উপহার দিলেও মাঝে মধ্যেই সহজ ক্যাচও মিস করতে দেখা গেছে, যে কারণে বাড়তি গুরুত্ব পেয়েছে লং ক্যাচিং অনুশীলন। বিকেল সেশনে ট্রেনার ও ফিজিও ছিলেন সৌম্য লিটনদের ফিটনেসের দেখভালের দায়িত্বে। সপ্তাহখানেক এভাবেই চলবে ফিটনেস ও ফিল্ডিংয়ের কাজ। 4 এপ্রিল শুরু হবে লাল ও সাদা বলের ক্রিকেটারদের ব্যাট বলের অনুশীলন। 10 অথবা 11 এপ্রিল থেকে শুরু নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত অনুশীলন। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে ম্যানেজমেন্টের। কোচিং স্টাফের বেশিরভাগ সদস্য এখনও ছুটিতে। স্কিল ক্যাম্পের শুরুতে সবাইকে পাওয়া যাবে। ঘরের মাঠে টানা 2 ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ কিছুর অপেক্ষায় টাইগাররা। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না পিএসএল খেলতে যাওয়া ক্রিকেটাররা, আর মেহেদী হাসান মিরাজও আছেন ছুটিতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচের পারফরমেন্সে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান। তাকে দলে পেয়ে খুশি অধিনায়ক শাহিন আফ্রিদি। কাটার মাস্টারের কাছ থেকে শিখতে চান হারিস রৌফরাও। আর পাকিস্তানি ইয়াংস্টারদের টাইগার পেসারের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন রামিজ রাজা। এদিকে শুরু না হতেই বিতর্কের মুখে পিএসএল। বলের রং পরিবর্তন আর বেমানান সাউন্ড ইফেক্ট নিয়ে সমালোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বে। এবারের পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি ক্রিকেটাররা একটু বেশি সমাদৃত হচ্ছেন। 6 ক্রিকেটার খেলছেন 3 দলে, তবে সবচেয়ে বেশি আলোচনা মোস্তাফিজকে ঘিরে, আর সেটা স্বাভাবিকও। পিএসএল এর নতুন মৌসুমের শুরুতেও কাটারের জাদুতে মুগ্ধতা ছড়িয়েছেন ফিজ। 4 ওভারে 19 রানে 1 উইকেটের বোলিং ফিগারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লাহোর কালান্দার্সের জয়ে। আসরের শুভ সূচনা করা দলটাও মেতেছে কাটার মাস্টারের বন্দনায়। ফ্র্যাঞ্চাইজি মালিক থেকে শুরু করে সতীর্থ সবাই। আমি আর মোস্তাফিজ কালান্দার্সে একই সময় শুরু করেছিলাম, এখন আবার একসঙ্গে ফিরেছি। সে দারুণ ক্রিকেটার। মোস্তাফিজ সারা বিশ্বের টি-20 লিগে খেলেন, বাংলাদেশের হয়েও দারুণ পারফর্ম করেছেন। আমাদের বোলিং লাইন আপে তাকে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমিও চেষ্টা করব তার কাছ থেকে শিখতে। পিএসএল ও বিপিএল এর সুবাদে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক গভীর হয়েছে রমিজ রাজার। টাইগারদের প্রশংসাই করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। কালান্দার্সের ম্যাচে পারফরমেন্সের পর মুস্তাফিজকে ভাসিয়েছেন প্রশংসায়। লাহোরের কাছে হারিস শাহিনরা আছে। মোস্তাফিজ আশায় অনেক পার্থক্য তৈরি হয়েছে। সে দারুণভাবে গতি পরিবর্তন করতে পারে। অধিনায়ক চাইলে আগ্রাসী কিংবা রক্ষণাত্মক দুইভাবেই তাকে ব্যবহার করতে পারে। পাকিস্তানি ইয়াংস্টারদের উচিত টেম্পারমেন্ট আর গেম অ্যাওয়ারনেসটা তার কাছ থেকে শেখা। এদিকে এসবের মাঝে শুরুর দিনই বিতর্ক জন্ম দিয়েছে পিএসএল এর এই আসর। যুদ্ধ পরিস্থিতিতে ক্লোজ ডোর ম্যাচ হওয়ায় গ্যালারিতে নেই দর্শক। শূন্যতা পূরণে আর্টিফিশিয়াল সাউন্ড ইফেক্ট ব্যবহার করা হচ্ছে, যা খুবই বেমানান, কোনো ক্ষেত্রে হাস্যকর। হাস্যকর ঘটনা ঘটেছে আরও। ম্যাচ চলাকালীন হঠাৎ সাদা বলের গোলাপি হয়ে যাওয়া নিয়ে ট্রোল, মিমস সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধারণা করা হচ্ছে হায়দ্রাবাদ কিংসম্যানের জার্সি থেকে রং উঠে বলে লাগায় এমনটা হয়েছে। আর এ নিয়ে রীতিমতো হতবাক বিদেশি ক্রিকেটাররা। জার্সির মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। মাকসুম আলম খান, সময় সংবাদ। ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে 3-0 গোলের বড় হারে হেড কোচ হাবিয়ার কাবরেরা কৌশল ও টিম সিলেকশনকে কাজ করায় দাঁড় করিয়েছেন সাবেক ফুটবলাররা। সিঙ্গাপুর ম্যাচে কোচকে
কৌশল পরিবর্তনের পাশাপাশি একাদশেও পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তারা। সিঙ্গাপুর ম্যাচে শ্রাবণের পরিবর্তে মিতুল মার্মাকে গোলবারের নিচে দেখতে চান তারা। এই ধরনের সিলেকশন উনি করেন, তার মানে বুঝতে হবে যে ওনার যাওয়ার সময় হয়ে গেছে। টিম যেভাবে রিবিল্ড হচ্ছে, যেভাবে টিমের স্ট্রেংথ তৈরি হয়েছে, সেখানে কাবরারার মতো কোচ এই দলের সাথে কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছে না। বাংলাদেশ দলের হেড কোচ হাবিয়ার কাবরেরার ভূমিকা নিয়ে সন্দিহান দেশের সাবেক ফুটবলাররা। ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে 3-0 গোলের বড় ব্যবধানের হারের পর আবারও আলোচনায় এই স্প্যানিশ কোচ। তার টিম সিলেকশন থেকে শুরু করে মাঠের কৌশল নিয়ে ক্ষুব্ধ সাবেক ফুটবলাররা। এএফসি এশিয়ান কাপে সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনাম ম্যাচকে দেখা হচ্ছিল প্রস্তুতি হিসেবে। লাল সবুজদের বিগত কয়েক ম্যাচের পারফরমেন্সে র্যাঙ্কিংয়ে 72 ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষেও ভালো কিছুর স্বপ্ন দেখছিল সমর্থকরা। তবে মাঠে তার ছিটে ফোটাও দেখাতে পারেনি লাল সবুজ ফুটবলাররা। বড় ব্যবধানের হারের জন্য ফুটবলারদের ফিটনেসের পাশাপাশি কোচের ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সাবেক ফুটবলাররা। যে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারাই কিন্তু আমার মনে হয়েছে যে ফিটনেসের প্রবলেম ছিল, বাট আমাদের প্লেয়ারদের ট্যালেন্টের কিন্তু কোনো ঘাটতি নেই। বাট আপনি যখন এত হাই এনার্জিক টিমের সাথে খেলবেন, তখন আপনার এত ফিটনেস লেভেলে ঘাটতি থাকা প্লেয়ারদেরকে নিয়ে যখন স্টার্টিং 11-এ সাজাবেন, তখন কিন্তু আসলে আপনার রেজাল্ট এরকমই হবে। অপরিপক্ক একটা ডিসিশন নিয়েছে এবং ওর নার্ভাসনেসটা কাজ করেছে, যার জন্য এই এতগুলো গোল আমরা খেয়েছি। আদারওয়াইজ একটা ম্যাচিউর গোলকিপার থাকলে ডেফিনেটলি এত গোলে আমরা হারতাম না। সিঙ্গাপুর ম্যাচের আগে কোচকে টিম সিলেকশনে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেকরা। সেই সঙ্গে গোলবারে মেহেদী হাসান শ্রাবণের পরিবর্তে মিতুল মার্মাকে দেখতে চান তারা। মিতুল মার্মাকে সেই ম্যাচে সুযোগ দেন। মিতুল মার্মা কিন্তু আবানিতে ভালো করছে, হ্যাঁ, তো আপনি মিতুল মার্মাকে না খেলিয়ে এখানে যে রেগুলার খেলছে না, শ্রাবণকে স্টার্টিং 11-এ। ভিয়েতনামের সাথে আপনি দেখতে পেয়েছেন যে আপনার প্লেয়াররা কোন কোন প্লেয়াররা ফিট আছে, কোন কোন প্লেয়ার আনফিট আছে। সো ওই জায়গাটা আগে আপনার রিকভার সেট করতে হবে যে আপনি কোন কোন প্লেয়ারদেরকে স্টার্টিং 11-এ খেলাবেন। এক হামজা চৌধুরী দিয়ে তো হবে না, তো তাকে তো সাপোর্টিং প্লেয়ার লাগবে, তাকে তো তার ভাষা জানতে হবে যে সে কি চাচ্ছে। তাকে যে যোগান দেওয়ার মতো প্লেয়ারই তো নাই আমাদের। সো দিজ আর দ্য বিগ ফ্যাক্টর। ও আসাতে টিমটা আসলেই উজ্জীবিত হয়েছিল, বাট মেন ভাইটাল প্লেয়ার যেসব স্থানে ভালো ভালো প্লেয়ারগুলো দরকার, সেই জায়গাগুলোতে আমাদের খামতি আছে। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচ হলেও এই ম্যাচে জয় তুলে নিতে চায় হামজা, শমীর, জামালরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। পাকিস্তানের পর এবার ভারত চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ 4-এর খেলার লক্ষ্য লাল সবুজ যুবাদের। বি গ্রুপের শেষ লড়াইয়ের আগে ভালো প্রস্তুতি হওয়ায় ভারত ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। মালদ্বীপের মালে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় 6:45। রোনান সুলেমান জাদুতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। পাকিস্তান ভারতের কাছে হারায় কোনো সমীকরণ ছাড়াই এই একটা জয়ই অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লাল সবুজ। এবার আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত বাংলাদেশ। দুদলেরই লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার। এক জয়ে দুদলের ঝুলিতেই আছে 3 পয়েন্ট। তবে এই ম্যাচ ড্র হলে গ্রুপ সেরা হবে ভারত, কারণ বাংলাদেশের চেয়ে 1 গোলে এগিয়ে ভারতীয় যুবারা। তাই শীর্ষস্থান পেতে হলে জয় বিকল্প কোনোই পথ খোলা নেই লাল সবুজের। ম্যাচের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে মার্ক কক্সের দল। প্রথম ম্যাচে রোনান সুলেমানের পারফরমেন্সে শিরোপা জয়ের স্বপ্ন এখন আরও বড়। তার ভাই ডেকলান সুলেমানও অপেক্ষায় অভিষেকের। কঠিন এই ম্যাচই রক্ষণভাগে ডেকলানের ওপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানকে 3-0 গোলে হারানোর পর ভারতও আছে দুর্দান্ত ছন্দে। সবশেষ অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়েই চ্যাম্পিয়ন তকমা গায়ে জড়িয়েছিল টিম ইন্ডিয়া। এবার সেই প্রতিশোধ নেয়ার সুযোগ লাল সবুজের সামনে। শিরোপা জয়ে আত্মবিশ্বাস আরও বাড়াতে এই ম্যাচেই ভারতকে হারাতে বদ্ধপরিকর যুবারা। 4 দিনের বিরতিতে প্রস্তুতিও হয়েছে দারুণ। 4 দিন সময় পাইছি আমাদের আগামীকাল ইন্ডিয়ার সাথে ম্যাচ। তো আমরা আমাদের যে দুর্বলতা, যে আমাদের যে ভালো দিকগুলো ছিল, ওইগুলো সবকিছু আমরা মাঠে অ্যানালাইসিস করছি। আমরা আমাদের উইকনেস নিয়ে মাঠে কাজ করছি। যে আমরা ইন্ডিয়ার ম্যাচ দেখছি গতদিন, পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ। আমরা ওখান থেকে আরো কিছু শিখছি যে আমরা কিভাবে আমাদের দুর্বলতাগুলোকে কাজে লাগাই আরো ভালো করে আমরা ইন্ডিয়ার সাথে ভালো কিছু করতে পারি। আমাদের প্রিপারেশন অনেক ভালো। ফ্যানদের বিষয়ে বলবো, সবাই মাঠে এসে আমাদের উৎসাহ দেন যেন আমরা আরো ভালো খেলতে পারি। 2024 সালে একমাত্র অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। তামিম হোসেন,
সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত খেলার সময়। বিশ্বকাপের বাকি মাত্র কদিন, অথচ আর্জেন্টিনা দলে মেসি থাকছেন কিনা তা জানেন না কোচ লিওনেল স্ক্যালোনি। অবাক করা হলেও এমন মন্তব্যই করেছেন আর্জেন্টাইন কোচ। স্ক্যালোনির দাবি, মেসির বিশ্বকাপ খেলার পুরোটাই নির্ভর করছে তার নিজের ওপর। এদিকে আবারও ডি মারিয়ার ফেরা নিয়ে গুঞ্জন তৈরি হলেও তার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে চমৎকার এক মাইন্ড গেমে মেতেছে আর্জেন্টিনা, যে গেমের চরিত্রের নাম মেসি, যাকে চালাচ্ছেন লিওনেল স্ক্যালোনি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম গেমও বলা যেতে পারে এটিকে, কারণ কাতার বিশ্বকাপ শেষ হবার পর থেকে শুরু হয়েছে আমেরিকা, কানাডা, মেক্সিকো বিশ্বকাপে মেসি খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা। বিশ্বকাপ একেবারে নাকের ডগায় চলে আসলেও এখনও তা নিয়ে চূড়ান্ত কোনো নিশ্চয়তা নেই আর্জেন্টিনা ফুটবলের পক্ষ থেকে। প্রশ্ন উঠতে পারে লিওনেল মেসিকে ঘিরে কেন এএফ-এর এই নাটক, যার উত্তর একেবারে স্পষ্ট। মেসি স্কোয়াডে থাকা মানে প্রতিপক্ষের জন্য বাড়তি দুশ্চিন্তা, আর না থাকলে হাফ ছেড়ে বাঁচা। মেসিকে কেন্দ্র করে চুপে চুপে এই মজাটাই নিচ্ছেন স্ক্যালোনি। প্রতিপক্ষদের শেষ মুহূর্ত পর্যন্ত একটু টেনশনে রাখতেই যত সব কৌশল। তবে এটা প্রায় শতভাগ নিশ্চিত, মেসি যদি ফিট থাকেন তবে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা অবধারিত। বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচ বিশ্লেষণ করলেই তা বোঝা যায়। কাতার বিশ্বকাপের পর ইনজুরি মুক্ত মেসিকে প্রতিটি ম্যাচেই খেলিয়েছে আর্জেন্টিনা। এমনকি অপেক্ষাকৃত দুর্বল মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষেও তাকে রেখেই দল সাজিয়েছে ম্যানেজমেন্ট, সেটা স্কোয়াডের তরুণ ফুটবলারদের সঙ্গে তার সিনক্রোনাইজেশনের জন্যই। বিশ্বকাপে মেসির খেলা পুরোটাই নির্ভর করছে তার উপর। এ বিষয়ে কিছু বলার নেই। আমি তাকে অবশ্যই দলে চাই, কিন্তু এই সিদ্ধান্ত শুধু মেসি নিতে পারে। এ ব্যাপারে তার পূর্ণ স্বাধীনতা আছে এবং এটা নিয়ে আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আনহেল ডি মারিয়া। দেশের হয়ে ইতিহাস রচনার পরপরই জাতীয় দলকে বিদায় জানান এই উইঙ্গার, কিন্তু ক্লাব ফুটবলে এখনও নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে চলেছেন তিনি। সম্প্রতি বিভিন্ন মহলে গুঞ্জন উঠে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে তাকে বিবেচনায় নিতে পারেন স্ক্যালোনি। তবে সেই সম্ভাবনায় এবার জল ঢাললেন এই মাস্টারমাইন্ড। আমার মনে হয় এই বিষয়টি আনহেল ডি মারিয়া নিজেই পরিষ্কার করেছে, সুতরাং এটা নিয়ে বাড়তি কল্পনার কোনো সুযোগ নেই। বিশ্বকাপ এমন একটা স্টেজ, আমি বিশ্বাস করি সেখানে তার খেলার আর কোনো সুযোগ নেই। আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে এবারও চমক উপহার দিতে চলেছেন লিওনেল স্ক্যালোনি। বেশ কয়েকজন তরুণ মুখ এবার সুযোগ পাচ্ছেন আলবিসেলেস্তেদের স্পেশাল 26-এ, তা প্রায় শতভাগ নিশ্চিত। এস এম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলির বিগ ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ উরুগুয়ে। আলাদা ম্যাচে মাঠে নামবে জার্মানি ও স্পেন। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। ফিফা বিশ্বকাপের আগে ফুটবলারদের বাজিয়ে দেখার শেষ সুযোগ আর্জেন্টিনার। মার্চ উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচে শনিবার ভোর 5:15 মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের জন্য বুয়েন্স এইরেসে নিজেদের ঝালিয়ে নিয়েছে আলবিসেলেস্তারা। সতীর্থদের সঙ্গে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন সুপারস্টার লিওনেল মেসি। তবে শেষ মুহূর্তে ফিনালিজমা বাতিল হওয়ায় হতাশ কোচ লিওনেল স্ক্যালোনি। এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে গুড মুডে লিওনেল মেসি আর সুপারস্টারকে এমনটাই দেখতে চান আর্জেন্টিনার ফ্যানরা। শনিবার বাংলাদেশ সময় ভোর 5:15 মৌরিতানিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নামার আগে বুয়েন্স এইরেসে ঘাম ঝরিয়েছে মেসি অ্যান্ড কোং। ফিফা বিশ্বকাপের বাকি নেই খুব বেশি সময়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত মাঠে গড়াবে গ্রেটেস্ট শো অন আর্থ। হেভিওয়েট দলগুলোর চূড়ান্ত স্কোয়াডে কারা থাকছেন, প্রস্তুতি কেমন হচ্ছে, এসব নিয়ে রীতিমতো গবেষণা চলছে ফুটবল বিশ্বে। স্পটলাইটটা স্বাভাবিকভাবেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ওপর। লিওনেল মেসির দলও তৈরি হচ্ছে শিরোপা ধরে রাখার মিশনের জন্য। ঘরোয়া লিগ থেকে স্কাউটিং করে নতুন ফুটবলার বেছে নিচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি। চূড়ান্ত স্কোয়াডে ইয়াংস্টারদের বেশ কয়েকজনকে রাখতে চান মাস্টারমাইন্ড কোচ। তবে তার আগে তাদের ইন্টারন্যাশনাল অ্যারেনায় বাজিয়ে দেখতে চান তিনি। সেজন্যই বিশ্বকাপের আগের ম্যাচগুলো বেশ গুরুত্ব পাচ্ছে আলবিসেলেস্তেদের কাছে।
সবকিছু ঠিক থাকলে এই মুহূর্তে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলতে কাতারে থাকতো আর্জেন্টিনা দল, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ভেন্যু নিয়ে জটিলতায় ওই হাই ভোল্টেজ ম্যাচটি বাতিল হয়ে যায়। তবে বসে থাকেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। প্রতিপক্ষ হিসেবে বড় কোনো দলকে অবশ্য বেছে নেয়নি তারা। প্লেয়ারদের চাপ মুক্ত গেম টাইম দিতেই হয়তো এমন পথে হেঁটেছে লাতিন জায়ান্টরা। প্রীতি ম্যাচে আকাশী নীলরা ফিফা র্যাঙ্কিংয়ে 113 ধাপ পিছিয়ে 115 নম্বরে থাকা আফ্রিকান মৌরিতানিয়ার বিপক্ষে খেলবে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে। বিষয়গুলো জটিল হয়ে গেছে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা জানতাম না কি হবে, কাকে দোষ দেব। আসলে ফুটবল এখানে আর মুখ্য নয়, আমাদের বিকল্প বেছে নিতে হয়েছে। হাতে সময় ছিল না, এখানে ট্রেনিং ফ্যাসিলিটিও আমাদের জন্য রেডি ছিল না। তারপরও সবাই ইতিবাচকভাবে দেখছে। 2 ফ্রেন্ডলি ম্যাচেই ভালো পারফরমেন্স আশা করছি। টানা 3 ম্যাচে অপরাজিত আকাশী নীলরা এই 3 ম্যাচে হজম করেনি একটি গোলও। 2023-এ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর বুয়েনোস আইরেসে আর হারের তিক্ততা পায়নি তারা। 2017 সালে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার কাছে হারের পর আর কোনো আফ্রিকান দল তাদের হারাতে পারেনি। সব মিলিয়ে ম্যাচে পরিষ্কার ফেভারিট আর্জেন্টিনা, আর 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটা মৌরিতানিয়ার জন্য স্পেশাল। ফ্রেন্ডলি গেম হলেও বিশ্বকাপ সামনে রেখে পরিকল্পনার অংশ হিসেবে সেরা দলই মাঠে নামাবেন কোচ স্ক্যালোনি। মেসির পাশাপাশি এমি মার্তিনেজ, ডিপল, আলভারেজ, ম্যাকঅ্যালিস্টার, এনজো সব বড় তারকারই খেলার কথা মৌরিতানিয়ার বিপক্ষে। মাকসুম আলম খান, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত খেলার সময়। ফিফা প্রীতি ম্যাচে রাতে মাঠে নামছে স্পেন। ইউরো চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সার্বিয়া। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। এদিকে রাত 1:45 সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আরেক জায়ান্ট জার্মানি। একই সময়ে বিগ ম্যাচে লড়বে 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও উরুগুয়ে। ফিফা বিশ্বকাপ সামনে রেখে সব দলই স্কোয়াড গোছাতে ব্যস্ত। আর্জেন্টিনার বিপক্ষে ফিনালিসিমা ভেস্তে যাওয়ায় ফাঁকা সময়ে সার্বিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি গেম খেলতে নামছে স্পেন। লা রোহাদের ম্যাচ ভিয়ারিয়ালের মাঠে হোম সাপোর্টারদের সামনেই। ফ্রাইডে নাইটে বেশ উৎফুল্ল ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাই পর্বে তারা ছিল দুর্দান্ত। 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে। এবার শিরোপার শক্ত দাবিদার স্প্যানিশরা পায়ের কারুকাজ দেখিয়ে 18 বছর বয়সেই তারকা লামিন ইয়ামাল। প্রীতি ম্যাচে সার্বিয়ারও মাথা ব্যথার বড় কারণ হতে পারেন তিনি। সঙ্গে ফেরান তোরেস, পেদ্রি, রদ্রিদের নিয়ে বড় জয়ের আশাই করবেন কোচ লুই দে লা ফুয়েন্তে। 2010 সালে বিশ্বকাপ জয়ের পর পরের 3 আসরে স্পেনের সর্বোচ্চ অর্জন রাউন্ড অফ 16। এবার সে গেরো খুলতে চাইবে তারা। এবারে গ্রুপ প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। মেইন ইভেন্টের আগে সার্বিয়ার পাশাপাশি মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে টিম প্ল্যান ফাইনাল করতে চাইবে জায়ান্টরা। এদিকে প্রীতি ম্যাচে আরেক জায়ান্ট জার্মানির সামনে সুইজারল্যান্ড। 2 দলের জন্যই মেগা ইভেন্টের আগে এটা বিগ ম্যাচ। কোয়ালিফাইং ক্যাম্পেইনে দুর্দান্ত পারফর্ম করেছিল সুইসরা, তাই এই ম্যাচে সেরা খেলাটাই খেলতে হবে ডায়মন্ড শাফটদের। বিশ্বকাপে জার্মানদের গ্রুপ সঙ্গী কিউরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর খুব একটা বড় বাধা হওয়ার কথা নয়। বাছাই পর্বও তাদের ভালোই গেছে। চিরাচরিত আগ্রাসী ঢঙে খেলে গ্রুপ পর্বের শেষ 5 ম্যাচেই 16 গোল করেছে তারা। খারাপ সময় পেছনে ফেলে ছন্দে ফিরেছে হুলিয়ান নাগেলসম্যানের দল। সুইজারল্যান্ডের সঙ্গে সবশেষ দেখায় 1-1 গোলে ড্র করেছিল জার্মানি। গ্যানাব্রি, উইটস, সানে, কিমিখরা এবার জয়ই চাইবেন। এদিকে বিশ্বকাপের আগে হাই ভোল্টেজ এক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। ওয়েমলিতে তাদের প্রতিপক্ষ আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। মেইন ইভেন্টের গ্রুপ রাউন্ডে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামাকে ফেস করতে হবে ইংলিশদের। আর উরুগুইয়ানদের লড়াই স্পেন, কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে। 2 দলের জন্যই গ্রুপ পর্বে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। বাছাই পর্বে নিখুঁত পারফরমেন্স ছিল ইংল্যান্ডের। 8 ম্যাচের সবকটিতে জিতেছে, গোল দিয়েছে 22টি, হজম করেনি একটিও। দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার মিশনে আরও শক্ত প্রস্তুতি নিতে চান কোচ থমাস টুখেল। এ ম্যাচের পর জাপান, নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে আরও 3টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে 3 লায়নরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাইয়ের খবর। প্লে অফের সেমিফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি। আরেক ম্যাচে ওয়েলসকে টাই ব্রেকারে 4-2 গোলে হতাশ করেছে বসনিয়া হার্জেগোভিনা। আগামী 31শে মার্চ ফাইনালে তাদের বিপক্ষে খেলবে ইতালি। জিতলেই 2014 সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে 4 বারের চ্যাম্পিয়নদের। এছাড়া
পিছিয়ে পড়েও আলবেনিয়াকে হারিয়ে প্লে অফের ফাইনালে উঠেছে রবার্ট ল্যান্ডস্কির পোল্যান্ড। স্তাদে দে বেরগামোতে একটা ম্যাচ, তাকিয়ে পুরো ইতালি, কারণ প্লে অফ মানেই যে তাদের কাছে স্বপ্ন ভাঙার মঞ্চ। রাশিয়া থেকে কাতার, পরপর দুটি বিশ্বকাপের বাছাইয়ে প্লে অফ থেকে বিদায় নিয়েছিল ইতালি। 2014 সালে সবশেষ বিশ্বকাপে খেলা আজ্জুরিরা এবারও দাঁড়িয়েছিল সেই একই মোহনায়। ইউরোপিয়ান প্লে অফের সেমিফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ড ম্যাচের আগে তাই চিন্তায় দিশেহারা ছিলেন কোচ জেনারো গাত্তুসো, তবে তাকে শেষ পর্যন্ত কোনো বিপদে ফেলেনি ফুটবলাররা। যদিও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান প্লে অফের সেমিফাইনালের প্রথমার্ধে প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি ইতালি, ফলে মাঠ ছাড়ার সময় তাদের পড়তে হয়েছিল দর্শকদের রোষানলে। তবে সমর্থকদের কষ্টটা বোঝেন বলেই দ্বিতীয়ার্ধে আরো ক্ষিপ্র হয়ে মাঠে নামে আজ্জুরিরা। দ্বিতীয়ার্ধের শুরুতে অল্পের জন্য গোল বঞ্চিত হন মাতেও রেতেগি। অবশেষে 56 মিনিটে স্বস্তি ফেরে বেরগামোতে। পলিতানোর ক্রসে গোল করেন সান্দ্রো তোনালি। 1-0 লিড নেয় ইতালি। 80 মিনিটে বাকি কাজটা সেরে দেশকে বড় বিপদ থেকে বাঁচান ময়েজেকিন। শেষ পর্যন্ত 2-0 গোলে নর্দার্ন আয়ারল্যান্ডের স্বপ্ন ভেঙে প্লে অফের ফাইনাল নিশ্চিতের আনন্দে মাতে ইতালি। ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের প্লে অফের আরেক সেমিফাইনালে বসনিয়া হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে 4-2 গোলে হেরেছে ওয়েলস। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা 1-1 গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই স্বপ্ন ভাঙে ওয়েলসের। আগামী 31 মার্চ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচে বসনিয়া হার্জেগোভিনা খেলবে ইতালির বিপক্ষে। এদিকে আরেক ম্যাচে পোল্যান্ডের কাছে হেরেছে আলবেনিয়া। নিজেদের মাঠে এদিন প্রথমার্ধে পিছিয়ে ছিল রবার্ট লেভানডস্কিরা। আরবার হোগজার গোলে এগিয়ে ছিল আলবেনিয়া, তবে 63 মিনিটে রবার্ট লেভানডস্কি গোল করে সমতা ফেরান। 10 মিনিট পর পিওতর জেলেন্সকি আরও এক গোল করলে 2-1 গোলের জয়ে প্লে অফের ফাইনালে পা রাখে তারা। এ পর্বে পোল্যান্ড খেলবে আগামী 31 মার্চ সুইডেনের বিপক্ষে। এছাড়াও প্লে অফের ফাইনালে উঠেছে কসোভো, তুরস্ক, চেক প্রজাতন্ত্র ও ডেনমার্ক। পারভিন আক্তার, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত খেলার সময়। ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হবে লিওনেল মেসির নামে। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। 4 এপ্রিল অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন স্টেডিয়ামে অভিষেক হওয়ার কথা রয়েছে ইন্টার মায়ামির, যেখানে 26,700 দর্শকের সামনে নিজেদের প্রথম ম্যাচ খেলবে হেরন্স। আর এই ম্যাচে মেসি মাঠে নামলে জন্ম নেবে বিরল এক রেকর্ড। খেলা চালিয়ে যাচ্ছেন এমন ফুটবলারের নামে এখন পর্যন্ত নামকরণ করা হয়নি স্টেডিয়ামের কোনো গ্যালারির, কিন্তু মেসির ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। 2023 সালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত মায়ামিকে একটি করে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং MLS কাপ উপহার দিয়েছেন মেসি। ক্লাবের হয়ে 94 ম্যাচ খেলে করেছেন 82 গোল আর অ্যাসিস্ট 53টি। ক্যারিয়ারের 900তম গোলের মাইলফলক মেসি স্পর্শ করেছেন ইন্টার মায়ামির হয়ে। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। আবার স্বাগত খেলার সময়। শেষ হলো নোয়াখালী জেলা ক্রিকেট লিগের। দীর্ঘ 12 বছর পর মাঠে গড়ানো এই লিগের ফাইনালে বেগমগঞ্জ উপজেলাকে 54 রানে হারিয়ে শিরোপা জিতেছে মাইজদি তরুণ সংঘ। শহীদ ভুল স্টেডিয়াম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে 50 ওভারে 235 রান সংগ্রহ পায় মাইজদি তরুণ সংঘ। জবাবে 181 রানেই অল আউট হয় বেগমগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন নোয়াখালীর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম সহ আরও বেশ কজন উচ্চপদস্থ কর্মকর্তা। নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবারের আসরে অংশ নেয় মোট 7 দল। রান ফর ইন্ডিপেন্ডেন্ট শিরোনামে মুন্সিগঞ্জে হয়ে গেল 7.5 কিলোমিটারের মিনি ম্যারাথন। সকালে শহরতলির পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে 2 শতাধিক দৌড়বিদ অংশ নেন। চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার অলিউল্লাহ। মুন্সিগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল। মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পয়েন্ট থেকে শুরু হয় রান ফর ইন্ডিপেন্ডেন্ট।
তৃতীয়বারের মতো হওয়া এই ম্যারাথন 10কানি মোড়, কাশীপুর, দেওয়ানবাজার, পালের ভরট ও চম্পাতলা অতিক্রম করে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি ছিল শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই। তাই কখনো ধীর গতিতে আবার কখনো দ্রুত গতিতে ছন্দবদ্ধ দৌড়ে অংশ নেন তারা। ভাল লাগে রান করতে, প্লাস হচ্ছে রানটা কোনো ইভেন্ট টার্গেট থাকলে রেগুলার ফিটনেসটাও দিকেও তাকানো যায়। সারা বাংলাদেশের মাধ্যমে আমরা রানিং করব অ্যান্ড হচ্ছে আমাদের শরীরকে ঠিক রাখবো, যাতে আমরা মাদক আসক্ত না হতে পারি। সবারই আরও অংশগ্রহণ দরকার, যাতে আমাদের যে জীবন যে ব্যবস্থা আছে এটা যেন পরিবর্তন হয়। এই আয়োজন মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে একটি ভালো মাইলফলক হিসেবে কাজ করবে। আগে পৌঁছানো 6 জন সহ নারী ও 40 ঊর্ধ্ব এই 3 ক্যাটাগরিতে 11 জনকে পুরস্কৃত করা হয়। কুমিল্লা থেকে আসা মোহাম্মদ অলিউল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পরিবারকে সুস্থ রাখতে হলে, আমাদের সমাজকে সুস্থ রাখতে হলে আমাদের প্রতিনিয়ত স্পোর্টসের সাথে জড়িত থাকতে হবে। আয়োজকরা জানান, স্বাস্থ্য সচেতনতা ও মাদককে না বলার বার্তা দিতেই এই আয়োজন। সমর্থন এবং পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে এইটা আশা করা যায় ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বার্তাটা ধীরে ধীরে পৌঁছে যাবে। ম্যারাথনটিতে 12 বছরের কিশোর থেকে 63 বছরের বৃদ্ধও শেষ পর্যন্ত টিকে থেকে মেডেল অর্জন করেন। 7.5 কিলোমিটার পথ অতিক্রমে এই প্রতিযোগিতায় 2 শতাধিক প্রতিযোগী অংশ নেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এশিয়া কাপ আর্চারিতে অপ্রতিরোধ বাংলাদেশ, ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে স্বর্ণ জয়, যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে ভারত বাধা, গেল আসরের প্রতিশোধ নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্য। এবং লিওনেল মেসির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত এলএম10-এর ওপরে ছেড়ে দিলেন স্ক্যালোনি। ভোরে প্রীতি ম্যাচে প্রতিপক্ষ মৌরতানিয়া। এই ছিল খেলার সময়ের পর। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। সাব্বির মিথুন, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।